নমস্কার, আমি অয়ন। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প। আজকের গল্পটি লিখেছেন সুব্রত দাস। গল্পের নাম হাটখুঁড়ি। আমাদের গল্পগুলি যারা প্রতিনিয়ত শোনেন অথচ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যান, তাদের কাছে অনুরোধ, আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর যারা নতুন আমাদের গল্পগুলি শুনছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের গল্পগুলো কেমন লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্পে ব্রজকিশোর সামন্তর চরিত্রে অমিত, ইন্দুমালার ভূমিকায় অর্পিতা, লক্ষ্মীর চরিত্রে রিনি, কুসুমবাইয়ের ভূমিকায় শাম্মা, খ্যাপা বাবার চরিত্রে অরিন্দম, পুটির মায়ের ভূমিকায় রিনি, হরিহর এবং গল্প পাঠে আমি অয়ন। শুরু হচ্ছে সুব্রত দাসের কাহিনী হাটখুঁড়ি। আজ থেকে বছর ৩০ আগে শিমুলতলি গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি, ভালো করে রাস্তাও হয়নি। ধানের আলের মতো সামান্য একটা রাস্তা দিয়ে মানুষের যাতায়াত। তখন এই শিমুলতলিতে ছিল শিমুল তুলোর কারবার। দূর দূর গ্রাম থেকে লোক আসতো এই গ্রাম থেকে তুলো কিনে নিয়ে যেতে। আর এই গ্রামের নাম করা তুলো ব্যবসায়ী ছিল ব্রজকিশোর সামন্ত। পরিবারে তার গিন্নি ইন্দুমালা এবং বছর ৪-৫-এর মেয়ে লক্ষ্মী, আর বাড়িতে গরুর খামার দেখার জন্য বিশ্বস্ত কাজের লোক হিসেবে হরিহর। সব মিলিয়ে তাদের ভরাট সংসার। একদিন ইন্দুমালা নিজের বাড়িতে রান্নাঘরে কাজ করছে। তার মেয়ে লক্ষ্মী বাইরের উঠোনে খেলা করছে। খোলা রান্নাঘর, শুধু ওপরে টালির ছাউনি। সামনের বৈশাখে তারা মাটির বাড়ি বাদ দিয়ে ইটের দালান বাড়ি করবে, তার স্বামী এরকমই বলেছে। ইন্দুমালা রান্নাঘর থেকেই লক্ষ্মী বাইরে কি করছে না করছে তা স্পষ্ট দেখতে পাচ্ছে। মেয়েটা বাইরে উঠোনে ধুলোর মধ্যে বসে একা একা খেলছে, আর দলা দলা ধুলো নিজের গায়ে মাখছে। ইন্দুমালা মেয়ের দিকে নজর রাখছে, সেই সাথে নিজের কাজটাও গুছিয়ে নিচ্ছে। সত্যি ভগবান তার প্রতি সুপ্রসন্ন, না হলে এমন স্বামী সন্তানের সুখ কি তার কপালে জোটে? ফুটফুটে মেয়েটার দিকে তাকালে যেন মন একেবারে জুড়িয়ে যায়। ইন্দুমালার সারা দিন তো ওই মেয়েকে নিয়েই কাটে। মেয়েটা এই বয়সেই বেশ পাকা পাকা কথা বলা শিখেছে। সেসব শুনতে ইন্দুমালার বড় ভালো লাগে। এসবই ভাবছিল আর মনে মনে হাসছিল সে। এমন সময় বাড়ির উঠোনে প্রবেশ করে একজন মহিলা। মাজাটা তার কুঁজো, সোজা হয়ে বোধহয় আর দাঁড়াতে পারে না। চুলেও বেশ পাক ধরেছে, গোটাটা সাদা হতে আর কিছুই বাকি। বয়সটা বোধহয় ৬০ ছুঁই ছুঁই, তবে এখনো টসটসে কথা বলে। মানুষকে তো ওই কথা দিয়েই মজিয়ে রাখে। কালো রঙের একটা চেক পাতা শাড়িতে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এখন বুড়িয়ে গেলেও একসময় তার নাকি খুব রূপ যৌবন ছিল। সবাই টাকা দিয়ে বাইজি বাড়িতে যেত তার নাচ গান দেখতে। এখন আর সেই যৌবনও নেই, রূপও নেই। বয়সের ভারে এখন সবকিছুই মরীচিকা মাত্র। যদিও এই রূপই তার জীবনের কাল হয়েছিল। বাইজি বাড়িতে নাচ গান করত বলে সব পুরুষ তার দিকে লালসার দৃষ্টিতে চেয়ে থাকলেও কেউ তাকে আপন করে স্ত্রীর মর্যাদা দেয়নি। ফলত বর্তমানে তার না আছে কোনো সংসার, না আছে কোনো ভালোবাসার মানুষ। তাই এখন সে নিজের জন্য ভিক্ষে করে খায়। উঠোনে দাঁড়িয়ে এবার সে গলা বাড়িয়ে ডাক দেয়, বউরে, তোরা কি বাড়িতে আছিস? কণ্ঠস্বরটা কানে যেতেই ইন্দুমালা মাথা উঁচু করে উঠোনের পানে চায়।
ও মা, এই যে কুসুমবাই। কুসুমবাই উঠোনে খেলতে থাকা লক্ষ্মীর দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে এমনভাবে দেখছে যেন বহুদিন সে কোনো বাচ্চাকে দেখেনি। ইন্দুমালা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কেমন আছো মাসিমা? কুসুমবাই পান খেয়ে লাল করা দন্ত বিকীর্ণ করে হাসে। এগিয়ে এসে বলে, আমি আমি ভালোই আছি রে। তোর মেয়েটা ভালোই তো ডাঙর হয়েছে, কি মিষ্টি দেখতে, ঠিক ঠিক যেন মা দুর্গা। ওই আর কি, সবই তোমাদের আশীর্বাদ মাসিমা। তা এতদিন পর আমার বাড়িতে পা পড়লো যে, কয়দিন কোথায় ছিলে? আরে একটু ভাইয়ের বাড়ি গেছিলাম, কদিন আগেই ফিরেছি। বলছিলাম যে দুটো মাঙন দে তো, বাড়ির অবস্থা মোটেও ভালো না। কবারই মাঙন চেয়ে নিয়ে গিয়ে দুটো আলু সিদ্ধ ভাত করব। ইন্দুমালা জবাব দেয়, দাঁড়াও মাসিমা, আমি এখনই দিচ্ছি। কথাটা বলে ইন্দুমালা ঘরের দিকে এগিয়ে যায়। এই সময় কুসুমবাই হাসি মুখে লক্ষ্মীর কাছে যায়। ততক্ষণে লক্ষ্মী আবারও নিজের খেলায় মন দিয়েছে। কুসুমবাই তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি খুকি, ভালো আছো তো? তুমি তো ভারী মিষ্টি মেয়ে, লজেন খাবা? লজেন্সের কথা শুনে লক্ষ্মীর তো চোখ আনন্দে ঝলমল করে ওঠে। সে হাসি হাসি মুখ করে বলে, হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো, দাও। কথাটা বলতেই কুসুম তার থলের মধ্যে থেকে একটা লজেন্স বের করে বাচ্চা মেয়েটার হাতে দেয়। ইন্দুমালাও ততক্ষণে ঘরের থেকে আধা সের চাল ও কয়েকটা আলু এনে উঠোনে দাঁড়িয়েছে। হাসি মুখে কুসুমবাইয়ের ঝুলির মধ্যে এবার সেগুলো দিতে দিতে বিনীত স্বরে বলে, মাসিমা আশীর্বাদ করো, আমার মেয়েটা যেন ভালো থাকে। থাকবে রে থাকবে, তোর মেয়ে খুব ভালোই থাকবে। কথাটা বলেই কুসুমবাই আর অপেক্ষা করে না। সে তার ঝুলিটা হাতে নিয়ে আবারও রাস্তায় উঠে যায়। ইন্দুমালাও ফিরে যায় তার রান্নার কাজে। বিকালের সূর্য পাটে বসেছে। ইন্দুমালা বাড়ির উঠানে ঝাড় দিতে দিতে একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে যায়। উঠোনের এক পাশে কয়েকটা মরা কাক পড়ে আছে, সেই সাথে এদিক ওদিক ছড়িয়ে আছে কাকের অজস্র পালক। কাকগুলোকে দেখলে মনে হয় কেউ ইচ্ছে করে তাদের গলা পাখনা পা টেনে টেনে ছিঁড়ে এদিকটায় ছুঁড়ে ফেলেছে। এমন সময় একটা দমকা বাতাসে ভর করে উৎকট পচা গন্ধটা নাকে এসে লাগে তার। ইন্দুমালা নাকে শাড়ির আঁচল চেপে চিৎকার করে হরিহরকে ডাক দেয়। হরিহর কাকা, হরিহর কাকা, কোথায় তুমি? একবার এদিকে এসো তো। হরিহর গরুগুলোকে গোয়ালে তুলছিল। হঠাৎ এমন চিৎকার শুনে সে তড়িঘড়ি ইন্দুমালার কাছে পৌঁছায়। বেশ কয়েক বছর আগে এই হরিহর ব্রজকিশোর সামন্তর কাছে কাজের খোঁজে আসে। এসে বলে যে 3 কুলে তার কেউ নেই, যা হোক একটা কাজ না পেলে তার যে বেঁচে থাকাই দায় হবে। সেই সময় হরিহরের বয়স প্রায় 60 ছুঁই ছুঁই ছিল। বৃদ্ধ লোকটা যে খুব একটা ভারী কাজ করতে পারবে না সে ব্রজকিশোর দেখেই বুঝে গিয়েছিল। তার উপর তার ওই রকম পাতলা লিকলিকে চেহারা। মহা ফাঁপড়ে পড়ল ব্রজকিশোর। লোকটাকে কি কাজে লাগাবে কিছুতেই বুঝে উঠতে না পেরে বলতেই যাচ্ছিল যে তার কাছে কোনো কাজ হবে না। কিন্তু তখনই ব্রজকিশোরের কি যেন একটা হলো। হরিহরের ওইরূপ করুণ মুখ দেখে বড় মায়া হলো তার। অগত্যা সে রেখে দিল হরিহরকে। থাকা খাওয়া ও মাসিক 10 টাকার হিসেবে তার বাড়িতে কাজের লোকের জন্য। সেই থেকেই হরিহর এই বাড়িতেই আছে। মা ডাকতিছেন আমারে?
কি হয়েছে, কি হয়েছে? ইন্দুমালা হাত উঁচু করে সামনের দিকে দেখায়। এগুলো দেখতে পাচ্ছ কাকা? এই সন্ধ্যায় এইভাবে কাক মরে পড়ে আছে কেন বলো তো? কোনো কুকুর বিড়ালে নিয়ে এসেছে নাকি এইসব? হ্যাঁ। হরিহর সামনের দৃশ্যটা দেখে কিছুক্ষণ মাথা চুলকাতে থাকে, এদিক ওদিক একবার দেখেও নেয়। তারপর বলে, না মা, কাউরেই তো এদিকে আসতে দেখিনি। একটা কুকুর বেড়ালে আমি বাড়িতে ঢুকতে দেই নে, তালি এগুলো এলো কন্তে? এই বলে বেশ বিস্মিত দৃষ্টি নিয়ে মরা কাকগুলোর দেহের পানে চেয়ে দাঁড়িয়ে রইল হরিহর। যাক, অত ভেবে আমার কাজ নেই। নির্ঘাত তোমার নজরে দিয়ে এইসব কুকুরেই এনেছে। এখন তুমি ওই মরা কাকগুলো বাড়ির বাইরে ফেলে দিয়ে আসো তো। আর তোমার কর্তাবাবু কখন আসবে কিছু জানিয়েছে গো? দুপুরে খাবার দিতে যাওয়ার সময় কর্তাবাবু কইছিল আজকে বাড়ি ফিরতি নাই, তার একটু রাত হবে, তোমারে রাতে খেয়ে দেখে শুয়ে পড়তি বলিছে। ইন্দুমালার মুখে একরাশ বিরক্তি ফুটে ওঠে। এই লোকটা কাজ করতে করতে মরবে একদিন। বাড়িতে যে বউ বাচ্চা আছে সেদিকে তার কোনো খেয়াল নেই। এই বলে রাগে গজগজ করতে করতে ঘরের দিকে চলে যায়। হরিহর কিন্তু সেখানেই দাঁড়িয়ে থাকে। এক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে ওই মরা কাকগুলোর দিকে। এতগুলো কাক মরা কুকুরিয়ে নিয়ে এখানে ফেললে? একবারে তো আনতে পারিনি নিশ্চয়ই। তা 2-3 বার কুকুরটা এলো গেল, আমি টেরও পালাম না। তাছাড়া এতগুলো কাক একসাথে মরলেই বা কেন? না না না, ব্যাপার খান খুব একটা ভালো ঠেকছে না। আর দাঁড়ায় না হরিহর, সামনে থেকে মৃত কাকগুলোকে তুলে নিয়ে বাড়ির আঙিনার বাইরে বেরিয়ে যায়। দিনের আলো কমে গিয়ে সন্ধ্যা লাগলো। ইন্দুমালা শাঁখে ফুঁ দিয়ে তুলসী তলায় প্রণাম করছে। এমন সময় লক্ষ্মী তার পিছনে এসে শাড়ির আঁচল ধরে টেনে কেঁদে ওঠে। ইন্দুমালা তড়িঘড়ি প্রণাম সেরে উঠে পড়ে। তারপর মেয়ের গায়ে হাত দিতেই তার সারা শরীর কেঁপে যায়। এ কি রে মা, তোর গাটা এত গরম লাগছে কেন রে? আমার খুব মাথা ব্যথা করছে মা, খুব শীত লাগছে আর বমি বমি পাচ্ছে। কথাটা বলতে বলতেই লক্ষ্মী সেখানেই বমি তুলে দেয়। ইন্দুমালা তার মেয়েকে কোলে তুলে নেয়, দৌড়ে টিউবওয়েলের কাছে এগিয়ে যায়। ও মা, হঠাৎ করে দিদিমণির কি হলো গো? ভালো করে জল দাও দেখি। হরিহর তাড়াতাড়ি এগিয়ে এসে টিউবওয়েল চাপে আর ইন্দুমালা লক্ষ্মীর মাথা ধুইয়ে দেয়। দেখো না হরিহর কাকা, সুস্থ মেয়েটা আমার হঠাৎ করে এত শরীর খারাপ হয়ে গেল কি করে কে জানে। ঠিক এই সময় বাড়ির পাশের লিচু গাছটা থেকে প্রায় 8-10টা কাক একসাথে কর্কশ কণ্ঠে ডেকে ওঠে। এই সন্ধ্যার সময় কাকের ডাক এতটাই বিদঘুটে শোনালো, ইন্দুমালার বুকটা কেঁপে উঠল তাতে। মনের ভেতর কোনো এক বিপদের আশঙ্কা যেন কড়া নেড়ে গেল। ডাকটা শুনেই হরিহর লিচু গাছের দিকে তাকিয়েছে। খানিক তাকিয়ে থাকতেই একরাশ কালো অন্ধকারকে সেখানে যেন জমে থাকতে দেখতে পায় সে। ভালো করেই জানে এই কাল সন্ধ্যের সময় বাড়ির আঙিনায় কাক ডাকা কতটা অশুভ। কথাটা ভেবে ওর বুকও কেঁপে ওঠে। তৎক্ষণাৎ কলের হাতল ছেড়ে হাত উঁচিয়ে মুখ দিয়ে হুস হুস শব্দ করে কাকগুলোকে তাড়ানোর চেষ্টা করে সে। ইন্দুমালা ব্যস্ত হয়ে বলে ওঠে, কাকা তুমি আর এক মুহূর্ত দেরি করো না, বাজারে গিয়ে ওনাকে একটু খবর দাও। লক্ষ্মীর জন্য ওষুধ কিনে আনতে বলবে। বলবে খুব জ্বর এসেছে মেয়ের আর বমি হচ্ছে। একটু দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো। আগে মা, আমি এখনই যাচ্ছি, তুমি সাবধানে থেকো। কথাটা বলেই হরিহর বাজারের দিকে দৌড়ে যায়।
ইন্দুমালাও তার মেয়েকে কোলে নিয়ে ঘরের ভেতরে আসে। লক্ষ্মীকে বিছানায় শুইয়ে দিয়ে তার পাশে বসে থাকে। হঠাৎ করে মেয়েটার শরীর খারাপ কেন হলো সেটাই বোঝার চেষ্টা করছে সে। তার মনে পড়ে মেয়ে সকালের দিকে ধুলোর মধ্যে খেলা করছিল। ইন্দুমালা যখন লক্ষ্মীকে উঠোন থেকে তোলে ততক্ষণে মেয়ে গায়ে মুখে ধুলো মেখে একসা। আর এইটাই বোধহয় লক্ষ্মীর শরীর খারাপের কারণ। এসবই ভাবছিল ইন্দুমালা। এমন সময় ঘরের পেছন থেকে শিয়ালেরা যেন করুণ স্বরে ডেকে ওঠে। ডাকটার মধ্যে কি একটা ছিল। তারা যেন একত্রে বলতে চাইছে, অমঙ্গল, চারিদিকে অমঙ্গল। ইন্দুমালার সারা শরীরে অদ্ভুত এক শিরশিরানি জাগে, শ্বাস প্রশ্বাস প্রবল হয়ে যায়। আর ঠিক এই সময় এক পশলা গরম হাওয়া দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করে। সাথে সাথে ইন্দুমালার সারা শরীর বিষিয়ে ওঠে, অস্বস্তি লাগতে থাকে। বাতাসের মধ্যে থাকা একটা উৎকট ঝাঁঝালো গন্ধ তার নাকে ভেসে আসে। শরীর ও মন যেন তার নিয়ন্ত্রণে নেই। মনে হয় দুনিয়ার সমস্ত মন খারাপ যেন তার মধ্যে এসে জড়ো হচ্ছে। ঠিক এই সময় আবারও লিচু গাছ থেকে ভেসে আসে কাকগুলোর কর্কশ কণ্ঠ। এবার একবার নয়, একটানা বেশ কিছুক্ষণ ডেকে চলে তারা। মুহূর্তের মধ্যে পরিবেশটা কেমন যেন বদলে গিয়েছে। এখন নিজের চারপাশটাকে বড্ড অচেনা লাগছে ইন্দুমালার। বাড়িতে এখন সে একা, আর এটা ভেবেই ভীষণ ভয় করতে শুরু করেছে তার। হঠাৎ করে কি এমন হলো যে কাকগুলো ওভাবে চিৎকার করছে? তবে কি তার মেয়ের কোনো ক্ষতি হবে? মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ইষ্ট নাম জপতে থাকে ইন্দুমালা। হরিহর গ্রামের মধ্যে দিয়ে দৌড়ে চলেছে। গ্রাম থেকে বাজারে যেতে আধ ঘন্টার বেশি সময় লাগে। পথটা মাঠের মধ্যে দিয়ে। সে পথে বাজারের কাছাকাছি পৌঁছানোর ঠিক আগেই বিশাল একটা বাঁশবাগান পড়ে। আর এই বাঁশবাগান লাগোয়া একটা কুয়ো। যাদের বাড়িতে টিউবওয়েল নেই তারা এই কুয়ো থেকে খাবার জল সংগ্রহ করে। হরিহর গ্রাম ছাড়িয়ে মাঠের রাস্তায় এসে পড়ল। এই সন্ধ্যার সময় কেবল দুই একজনকে গ্রামের পথে দেখেছিল সে। তারাও নিজেদের কাজ শেষে মাঠ থেকে বাড়ি যাচ্ছিল। কিন্তু তার সাথে কেউ কথা বলেনি, তার সঙ্গেও কেউ হয়নি। অন্যান্য দিন এই সময় পথে কত লোক থাকে, কিন্তু আজ এত শুনশান কেন? এসবই ভাবতে ভাবতে সে কখনো দৌড়ে আবার কখনো হেঁটে এগিয়ে যায়। অন্ধকার রাত্রি, চাঁদ উঠি উঠি করছে। মৃদু আলোতে মেঠো পথ ধরে হরিহর বেশ কিছুটা এগিয়েছে। তবে মাঠের মাঝামাঝি আসতেই সে অনুভব করতে পারে তার সাথে সাথে কোনো কিছু যেন ঠিক তার পিছু পিছু দৌড়ে আসছে। তৎক্ষণাৎ পিছনের দিকে ঘুরে তাকায় হরিহর। সামনে কাউকে দেখতে পায় না। দূরের অন্ধকারের দিকে চেয়ে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। আধারে যে কিছুই ঠাউর হয়নি, তাও যদ্দূর দেখছি কই কেউ যে নেই। তবে কেডা আসতেছিল আমার পিছু পিছু? পিছু ঘুরে আবার হাঁটতেই যাবে, এমন সময় আবারও সেই মৃদু পায়ের শব্দটা সে অনুমান করতে পারে। তবে এবার শব্দটা একেবারে কাছে, তার ঠিক পিছনে। কিন্তু একটু আগেও সে পিছু ঘুরে দেখেছে
তার কাছাকাছি কিছু নেই, তাহলে এরই মধ্যে তার পিছনে কে এসে দাঁড়ালো? হরিহরের গাটা শিরশির করে ওঠে। পেছনে ফেরার আর সাহস অর্জন করতে পারে না। অগত্যা প্রাণ ভয়ে এবার হাঁটা ছেড়ে দৌড়তেই যাবে, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ভেসে আসে ডাকটা। এতক্ষণে যেন হরিহরের দেহে প্রাণ ফেরে। তার মানে তার পিছে পিছে কোনো কুকুর আসছিল। নিজের মনেই বলে, আমি তো ভাবতেছিলাম কি নাকি, এখন দেখি একটা কুকুর। যাক বাবা, এসব ভেবি পথে দেরি করলি চলবে নে। ওদিকে আমার মা দিদিমণিরে নিয়ে একা একা কি করছে কে জানে। ঠান্ডা মাথায় তাড়াতাড়ি বাজারে যাই। হরিহর আর এক তিলও সময় নষ্ট করে না। সে তার দৌড়ানোর গতি বাড়ায়। তবে তার সেই গতি রোধ পায় বাঁশবাগানের সামনে এসে। সেখানে পৌঁছে সে যা দেখতে পায় তাতেই চোখ ছানা বড়া হয়ে যায়। অন্ধকারের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে পড়ে সে। তার সামনেই বাঁশবাগানে ঢোকার ঠিক মুখটায় একটা কাঁচা বাঁশ পাতা সহ আড়াআড়িভাবে চলার পথের উপর পড়ে আছে। অথচ বাঁশের গোড়ার দিকটা কিন্তু কাটা নয়, যেন গোড়াটা বেঁকে রাস্তার দিকে আপনা থেকেই নেমে এসেছে। আরো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে মাঝে মাঝে যেন বাঁশটা নিজে থেকে কেঁপে উঠছে। একটু আগের ভয়টা আবারও ফিরে আসে হরিহরের মধ্যে। সারা শরীর দরদর করে ঘামতে থাকে। সর্বনাশ, এ বাসের উপর দিয়ে তো যাওয়া যাবে না। রাতের বেলা ভূত পেতেরা এইভাবে পথে বাস ফেলি রাখে। এর ওপর দিয়ে যারাই যায় তাদের আর নিস্তার নেই। ওই অপশক্তি তাদের মেরি ফেলে। পরের দিন তাদের কাটা মাথা বাসের ডগায় দেখা যায়। না 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 না, আমিও পার করি যাব না। কিন্তু তাহলে বাজারে যাবো কোন পথ ধরি? কি জ্বালা, এই ব্যস্ততার মধ্যে আবার আমার পেছনে কেন পড়লে এরা? কথাটা শেষ হতেই দূর থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে আসে। হরিহরের এই পরিণতি দেখে কেউ যেন অনবরত হেসে চলেছে। আর সেই হাসির শব্দের সাথে শুরু হয় এক অদ্ভুত কাণ্ড। কোথাও কিছু নেই, হঠাৎ করে এক প্রবল ঝড় ওঠে বাঁশবাগানের মধ্যে। আর তাতেই বাঁশগুলো যেন নৃত্য করতে শুরু করে। একটা বাঁশের সাথে আর একটা বাঁশের ঘষাঘষি লেগে অদ্ভুত চটর পটর শব্দ হয়। ক্রমে ক্রমে শব্দটা এতই জোরালো হয়ে ওঠে যে হরিহরের কানে তালা লেগে যাওয়ার জোগাড়। সে প্রাণপণে নিজের কানে হাত চাপা দিয়ে শব্দটা আটকানোর চেষ্টা করছে, তবুও যেন কিছুতেই হাসির শব্দ, বাঁশের চটর পটর শব্দ আটকাতে পারছে না, বরং ক্রমশই বেড়ে চলছে। এসব দৃশ্য দেখে হরিহর একেবারে ভয়ে জমে যায়। মুখ থেকে তার কোনো কথা বার হয় না। মাথাটা তার বনবন করে ঘুরছে। ততক্ষণে সে এটুকু বুঝে গিয়েছে যে তার সামনে যেটা ঘটছে বা সে যেটা দেখছে কোনোটাই স্বাভাবিক নয়। ওদিকে হাসির শব্দটা আরো হরিহরের নিকটে চলে আসে। হরিহরকে লক্ষ্য করে যেন এগোচ্ছে ওটা। ভয় ঠক ঠক করে কাঁপতে থাকে হরিহর। সেখান থেকে যে সে দৌড়ে পালাবে সে দুঃসাহস পর্যন্ত করতে পারছে না। এমন যেন স্থানুর মতো ঠাঁই দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে হাসিটা এবার একেবারে তার কাছাকাছি চলে এলো। না, চোখে এখনো হরিহর কিচ্ছু দেখতে পায়নি, কেবল একটা পচা গন্ধ অনুভব করতে পেরেছে। সে গন্ধে যেন তার দম বন্ধ হয়ে আসার জোগাড়। এভাবে কয়েক মুহূর্ত কাটার পর হরিহর এবার একটা শব্দ শুনতে পায়। কেউ বা কিছু যেন
পা ঘষে ঘষে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে হরিহর। কেডা কেডা হাসে ওইভাবে? আমার পথ আগলাই আসো কেডাই? আমার জাতি দাও, আমার জাতি দাও বলছি। এবার হাসির শব্দ একেবারে হরিহরের সামনে থেকে আসছে। এমন সময় চাঁদটাও যেন কিছুটা বড় হয় আর তার আলো সামনে এসে পড়ে। শব্দটাকে অনুসরণ করে সামনে তাকায় হরিহর। তারপর যে দৃশ্য সে দেখতে পায় তাতে তার এতক্ষণের আড়ষ্ট শরীর যেন আরো বেশি জমে যায়। চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চায়। সে দেখছে সামনে একটা ঘন অন্ধকার দাঁড়িয়ে, আর তার মধ্যে থেকে লাল লাল রক্তাক্ত দুটো চোখ এক দৃষ্টি হরিহরকে দেখছে। কোন অদৃশ্য হাওয়ায় সেই ধোঁয়াটে অবয়বটা যেন হালকা হালকা তুলছে। ঘন অন্ধকারের মধ্যে জিনিসটার মুখ দেখা না গেলেও তার হাত পা যে বাঁশের মতো লম্বা লম্বা সেটা ভালোই বুঝতে পারে হরিহর। হাতের হেরিকেনটা কোনো রকমে ভয়ে ভয়ে উঁচিয়ে ধরতেই সামনের আঁধারে মাখা মূর্তিটা মুহূর্তের ভগ্নাংশে যেন হাওয়ায় ভেসে এগিয়ে আসে হরিহরের মুখের কাছে। হরিহর মুখে কিছু বলতে পারে না, তার আগেই আর সেই মুহূর্তে আবারও বাঁশ বাগানের মধ্যে বাঁশের ঘষাঘষি শুরু হয়। চারপাশটা ভরে ওঠে এক তীব্র কটু গন্ধে। ব্রজকিশোর সামন্ত তার কারবারের গদিতে বসে হিসেবের খাতাটা দেখছিল। কর্মচারীরা যে যার বাড়ি চলে গিয়েছে। সেও এই শেষ হিসেবটা মিলিয়েই দোকানের ঝাঁপ বন্ধ করবে। এক মনে কাজ করে যাচ্ছিল সে। এমন সময় হঠাৎ সে শুনতে পেল, কর্তামশাই, আপনি তাড়াতাড়ি বদ্যি নিয়ে বাড়ি যান। ছোট দিদিমণির খুব জ্বর, গা জ্বরে পুড়ি যাচ্ছে। আপনি আর সময় নষ্ট করবেন নি। কণ্ঠস্বরটা ব্রজকিশোরের কানে প্রবেশ করা মাত্র সে যেন একরকম লাফ দিয়ে উঠে খাতা থেকে মুখ তুলে সামনে তাকায়। কিন্তু এ কি? আশেপাশে তার চেনাশোনা তো কোনো মানুষ নেই, এমনকি দোকানের ধারে কাছেও কেউ নেই। বাজারের মধ্যে কয়েকজন মানুষ মদ গিলে দৌড়ে বেড়াচ্ছে বটে, তবে তারা কিছু বললে এত স্পষ্টভাবে শুনতে পাওয়ার কথা নয়। এদিকে কণ্ঠস্বরটাও বড্ড চেনা ঠেকল যেন। ব্যাপারটা নিয়ে বেশ কিছুক্ষণ মাথা ঘামিয়েও কোনো কিছুই উদ্ধার করতে পারল না ব্রজকিশোর। অগত্যা এসব তার মনের ভুল ভেবে আবারও নিজের কাজে মত্ত হল সে। বাড়ির জন্য হঠাৎ করেই মনটা কেমন করছে। এমন কথা শুনলাম কেন হঠাৎ? তবে কি লক্ষ্মীর কিছু হলো? আরো দ্রুত হাত চালায় ব্রজকিশোর। বেশ কিছুক্ষণ কেটে যায়। আবারও সে শুনতে পায়, কর্তামশাই, আপনি দেরি করছেন কেন? তাড়াতাড়ি বদ্যি নিয়ে বাড়ি যান। মেয়েটার শরীর যে। কে 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 কথা বলে? হ্যাঁ? ব্রজকিশোর ব্যস্ত হয়ে চারপাশ দেখতে থাকে। এবারও সে কাউকে খুঁজে পায় না। বাজারটা অপেক্ষাকৃত আরো একটু শুনশান হয়েছে। লোকজনের আনাগোনা কমেছে। বারবার এই কথা শুনছি কেন আমি? হ্যাঁ, মনটা অশান্ত হয়ে ওঠে তার। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত দিচ্ছে সত্যিই তার মেয়ে লক্ষ্মীর কিছু। না, ব্রজকিশোর আর ভাবতে পারে না। তৎক্ষণাৎ দোকান বন্ধ করে বাজার থেকে দিলীপ ডাক্তারকে সাথে নিয়ে সে বাড়ির পথে রওনা দেয়।
কেটে গেল দিন 2। এরই মধ্যে কত ডাক্তার কত বদ্যি এসে দেখল লক্ষ্মীকে, কিন্তু লক্ষ্মীর স্বাস্থ্যের কোনো উন্নতি হলো না। একরত্তি মেয়েটা কোনো কিছু খেতে পর্যন্ত পারছে না। জোর করে যদিও বা খায়, সাথে সাথে বমি করে দেয়। ব্রজকিশোর সামন্তর দোকানও এই 2 দিন প্রায় বন্ধ। ইন্দুমালা তার মেয়ের কাছে সবসময় বসে থাকে। বাকি কাজকর্ম সে একরকম ছেড়েই দিয়েছে। সারাক্ষণ মেয়েটাকে নিয়ে চিন্তা করাই এখন তার প্রধান কাজ। এইদিকে গত 2 দিনে হরিহর বাড়িতে ফেরেনি, তাকে নিয়েও চিন্তায় আছে ওরা। এইভাবে বসে থাকলে কি সব ঠিক হবে ইন্দু? খাওয়া দাওয়া তো কিছু করতে হবে। এদিকে হরিহরও যে কোথায় চলে গেছে কে জানে। 2 দিন তার কোনো খোঁজ নেই। আনমনা হয়ে বসেছিল ইন্দুমালা। হঠাৎ ব্রজকিশোরের স্পর্শে সে যেন কেঁপে উঠল। কান্না ভেজা গলায় বলল, ওগো, কি হচ্ছে এইসব? আমার আমার ওইটুকু মেয়েটা আজ 2 দিন না খেয়ে আছে। ওর শরীরটা কি ঠিক হবে না? শুনেছি পুটি, ট্যাপা, লবঙ্গ, এছাড়াও গ্রামের অনেকেই অবস্থা একই রকম। গ্রামের মধ্যে কোন মহামারী এলো নাকি যে ছোট ছোট বাচ্চাদের এইভাবে অসুস্থ করছে? কিছুই যে বুঝতে পারছি না ইন্দু, বড্ড অসহায় লাগছে। শহর থেকেও ডাক্তার এসে কিছুটি করতে পারল না। ও কি করলে সুস্থ হবে বলো তো ইন্দু? আগের মতো হেসে খেলে বেড়াবে? ইন্দুমালা কোনো জবাব দেয় না, আবারও চুপ করে বসে থাকে। একটা ভয় ক্রমশ তাকে জড়িয়ে ধরছে। একটু বাদেই সন্ধ্যা লাগবে, আর সাথে সাথেই ওই লিচু গাছে এক ঝাঁক কাক ডেকে উঠবে। আর তখনই তার মেয়েটার শরীরে শুরু হবে সেই অসহনীয় যন্ত্রণা। কান্নাকাটি চিৎকার করে গলা চিরে যাবে মেয়েটার। গত 2 দিন ধরে সে এমন দৃশ্যই দেখছে, আর সহ্য করতে পারছে না বাচ্চা মেয়েটার কষ্ট। হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল এখনো বুঝে উঠতে পারেনি ইন্দুমালা। তবে যেটা বুঝেছে সেটা হলো মৃত্যু ভয়, যা তাকে ক্রমশ তিল তিল করে গ্রাস করছে। আজকাল উঠানে সন্ধে প্রদীপটা জ্বালালেই কোত্থেকে একটা দমকা বাতাস এসে সেটাকে নিভিয়ে দেয়। পুনরায় চেষ্টা করেও কোনো লাভ হয় না। প্রদীপের একই পরিণতি ঘটে। শেয়াল তো আগেও ডাকত, কিন্তু ইদানিং তাদের ডাকে যেন জুড়েছে এক ভয়ানক অমঙ্গলের বার্তা। তুমি কি আজকেও বাজারে যাবে? বাড়িতে থাকবে না? আমি একাই থাকবো তবে? বাড়িতে থাকলে কি করে চলবে বলো তো? 2 পয়সা না হলে মেয়েটাকে ডাক্তার দেখাবো কি করে? তুমি রাতে 2 ভাতে ভাত বসিয়ে দিও, আমি তাড়াতাড়ি চলে আসব। আর মেয়েটাকে কিছু খাওয়াতে পারো কিনা দেখো। চেষ্টা করব। ব্রজকিশোর আর বিলম্ব করে না। সে বাড়ি থেকে বেরিয়ে বাজারের পথে গমন করে। সন্ধ্যা লেগেছে। পূর্ণিমার চাঁদ আকাশের কোণে উদয় হয়েছে। চারপাশ থেকে বিচ্ছুরিত আলোয় আজ পৃথিবীটা অন্য এক রূপ ধারণ করেছে যেন। ইন্দুমালা বিছানায় মেয়েটাকে রেখে বাইরে বেরিয়ে আসে। গা ধুয়ে পোশাক বদলে সে তুলসী তলায় আজ আবারও প্রদীপ জ্বালাতে আসে। সে জানে একটু পরেই কোনো এক অমঙ্গলের বাতাস এসে তার মঙ্গল প্রদীপকে নিভিয়ে দেবে এক ঝটকায়। পরিণতির কথা জেনেও সে পিছু হটে না। তাকে তো চেষ্টা করতেই হবে। আজ তাই প্রদীপটায় সে একটু বেশি করে তেল ঢালল। প্রদীপটা জ্বালতে জ্বালতে হঠাৎ হরিহরের জন্য তার বুকটা হু হু করে উঠল। আজ 2 দিন হয়ে গেল হরিহর কাকার কোনো খোঁজ নেই। সেই যে ডাক্তার ডাকতে গেল, তারপরে বাড়ি ফেরেনি। উনিও তো লোকজন দিয়ে অনেক খোঁজালো,
কোনো খোঁজ পাওয়া গেল না। রাত হলে এই বাড়িতে আজকাল আর একা একা থাকা যায় না। ভীষণ ভয় লাগে, ভীষণ। মনে হয় আমি আর মেয়ে ছাড়া অন্য কেউ আছে যেন। কথাটা ভাবতে ভাবতেই প্রদীপ জ্বালায় ইন্দুমালা। শাঁখে ফুঁ দিতে যাবে, সেই মুহূর্তেই ধেয়ে আসে দুর্গন্ধময় উষ্ণ ঝোড়ো বাতাসটা। সাথে সাথে লিচু গাছের ডালে এক ঝাঁক কাক কোত্থেকে উড়ে এসে বসে। একসাথে কর্কশ কণ্ঠে চিৎকার করে ডাকতে থাকে তারা। ইন্দুমালা জানে এবার কি হবে, তাই তৎক্ষণাৎ মুখের থেকে শঙ্খ নামিয়ে মুখ নিচু করে 2 হাত দিয়ে প্রদীপটা আড়াল করতে গিয়েই থমকে যায়। ভয়ে আড়ষ্ট হয়ে যায় তার শরীর। সে দেখে তার আগেই 2 জলে ভেজা কালো হাত প্রদীপটাকে আড়াল করে আছে। আর সেই হাত থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে তুলসী মঞ্চের ওপর। ইন্দুমালা জানে সে আর তার মেয়ে ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। একটু আগেও তো সেই তুলসী মঞ্চের সামনে একাই দাঁড়িয়েছিল। তাহলে হঠাৎ করে এই হাত দুটো এলো কোথা থেকে? বুঝতে পারছে তার সামনে এই মুহূর্তে এমন ভয়াবহ কিছু এসে দাঁড়িয়েছে যাকে দেখলে হয়তো তার হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যেতে পারে। তবে এই শির দাঁড়ায় শিহরণ ধরানো ভয় তাকে আটকাতে পারল না। মনের অদম্য কৌতূহল তার নিজের অজান্তেই মাথাটাকে উঁচু করে সামনের দৃশ্য দেখতে বাধ্য করল। এক ঝটকায় মাথা তুলে সামনে চাইল ইন্দুমালা। আবারও একটা ধাক্কা খেল সে। কোথায় কে? সামনে তো কেউই নেই। তৎক্ষণাৎ আবারও নিচে চাইল। প্রদীপটাকে এতক্ষণ যে হাতটা আড়াল করেছিল সেটাও আর নেই। কিন্তু বাতাসটা তখনও বইছে। প্রদীপের শিখার দিকে নজর পড়তেই শিউরে উঠল ইন্দুমালা। বাতাসটা বইছে বটে, কিন্তু প্রদীপের শিখাকে স্পর্শ করতে পারছে না যেন। কোন অদৃশ্য হাত বোধহয় এখনো প্রদীপের শিখাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। মাথার মধ্যে সব গুলিয়ে যাচ্ছে ইন্দুমালার। এমন সময় ঘরের ভেতর থেকে লক্ষ্মীর গলা ফাটানো চিৎকার ভেসে আসে। শব্দটা ইন্দুমালার কানে যেতেই তার ঘোর লাগা ভাবটা কাটে। সে তখনই এক দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে। আর ঘরে প্রবেশ করেই দরজার চৌকাঠের কাছে সে দাঁড়িয়ে যায়। যে দৃশ্য তার নজরে পড়ছে তাতে অবাক হয়ে যায় সে। ভয়ে চোখ ঠিকরে পড়ে, গলা পাকিয়ে তারও বমি বেরিয়ে আসতে চায়, কিন্তু তবুও সে দেখে চলে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে লক্ষ্মী অনবরত বমি করে চলেছে, তবে তার মুখ দিয়ে কোনো খাবার বা জল বেরোচ্ছে না। বেরোবেই বা কি করে? গত 2 দিন ধরে সে যা খেয়েছে তৎক্ষণাৎ তো সে সব বমি করে উগড়ে দিয়েছে। কিন্তু এখন লক্ষ্মীর মুখ থেকে পচা ডোবা বা নর্দমাতে যেমন কালো জল থাকে, ঠিক তেমন কিছুই বার হচ্ছে, গল গল করে বেরিয়ে আসছে। বমি করতে করতে লক্ষ্মীর চোখ উল্টে সাদা অংশ বেরিয়ে যায়, তবুও তার বমি থামে না। তার মুখ থেকে বেরিয়ে আসা ওই পচা কালো তরলের কুৎসিত গন্ধে গোটা ঘরটা ভরে উঠেছে। এসব কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারে না ইন্দুমালা। এই মুহূর্তে সে যে কি করবে সেটাও ঠিক করতে পারে না। লক্ষ্মীর বমি আটকাতে সে সামনে এগিয়ে যায়, কিন্তু এতই দুর্গন্ধ যে সে তার নিজের মেয়ের কাছে ঘেঁষতে পারছে না। তবুও সে মা, তাকে তো যেতেই হবে। মনকে শক্ত করে সে কাছে গিয়ে মেয়ের মাথায় পিঠে হাত বোলাতে থাকলো। জলের ছিটে দিতে লাগলো মাথায়।
কিন্তু তবুও মেয়ের বমি থামে না। প্রায় একটানা 10 মিনিট ধরে বমি করার পর লক্ষ্মী ক্ষান্ত হয়। চোখ উল্টে সাদা অংশ বেরিয়ে যায় তার। শরীরটা কাঁটা কলা গাছের মতো মায়ের হাতের ওপর এলিয়ে পড়ে। সেই অবস্থাতেই বেঘোরের মধ্যে লক্ষ্মী বলে, মা, মা কোথায় তুমি? আমার কাছে এসো। আমার আমার খুব কষ্ট হচ্ছে মা। কোথায় তুমি? লক্ষ্মীকে কোলে তুলে অন্য ঘরে নিয়ে যায়। সেখানে তাকে শোয়ানোর পর ইন্দুমালা একটা জিনিস লক্ষ্য করে। লক্ষ্মীর পেটটা যেন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফুলে উঠেছে। পেটের ওপর হাত বোলাতে বোলাতে ইন্দুমালার মনে হয় পেটের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে যেন। তৎক্ষণাৎ ভয়ে হাতটা তুলে নেয় সে। মনকে একটু শক্ত করে আবারও ভালো করে দেখার চেষ্টা করে পেটটা, কিন্তু বাইরে থেকে দেখে আর কিছু বোঝা যায় না। আবারও পেটের ওপর হাত বোলাতে থাকে সে। কিন্তু না, এবার আর তেমন কিছু মনে হয় না। মেয়েটা বেঘোরে ঘুমোচ্ছে। তাকে বিছানায় রেখে ইন্দুমালা ধীরে ধীরে দরজার কাছে এসে দাঁড়ায়। ও ভগবান, এ কি হলো আমার? আমার ওইটুকু মেয়েটা কি অপরাধ করেছে? তুমি তাকে এইভাবে শাস্তি দিচ্ছ কেন ভগবান? কেন কেন আমার মেয়েটাকে এইভাবে আমার বুকে ফিরিয়ে দিচ্ছ না? আমি তোমার কাছে তো কিচ্ছু চাই না, তুমি শুধু ওকে সুস্থ করে দাও। নিজ মনে কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সে। বড় অসহায় লাগছে তার। এই কঠিন পরিস্থিতিতে কে বাঁচাবে তাদের? চোখের সামনে যে সমস্ত পথ একটু একটু করে বন্ধ হয়ে আসছে। মেয়েটা এভাবে আর কিছুদিন অসুস্থ থাকলে তাকে যে আর বাঁচানো যাবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ ইন্দুমালার নজর গেল বাইরের তুলসী মঞ্চের দিকে। আজ সন্ধ্যা প্রদীপটা এখনো জ্বলছে। আজ আর কোনো অমঙ্গল তাকে নিভিয়ে দিতে পারেনি। ইন্দুমালার মনের কোণে ওই প্রদীপটা যেন ক্ষীণ আশার আলো ছড়িয়ে দিচ্ছে। নিজেকে বহু কষ্টে সামলায় ইন্দুমালা। পাশের ঘরটা পরিষ্কার করতে হবে এখন তাকে। সেই কাজের উদ্দেশ্যে যেই পা বাড়িয়েছে, এমন সময় তার কানে আসে দূর থেকে ভেসে আসা একটা চিৎকার। কে যেন চিৎকার করে কাঁদছে। ইন্দুমালা তৎক্ষণাৎ উঠোনে এসে দাঁড়িয়ে কান খাড়া করল। পুটির মায়ের গলা না? ভর সন্ধ্যেবেলা আমার করে কাঁদছে কেন? পরক্ষণেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে জানে তার মেয়ের মতো গত কয়েকদিন ধরে পুঁটিরও খুব শরীর খারাপ ছিল। তবে কি? বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল ইন্দুমালার। তৎক্ষণাৎ ছুটে এসে লক্ষ্মী যে ঘরে শুয়েছিল সেই ঘরের দরজা বন্ধ করে বাইরে থেকে শেকল তুলে ছুটল পুটিদের বাড়ির দিকে। পুঁটিদের বাড়ির উঠোনে ইতিমধ্যে গ্রামের 1-2 জন এসে জড়ো হয়েছে। উঠোনের ঠিক মাঝখানে শোয়ানো রয়েছে পুটির নিথর দেহটা। দেহটাকে দেখেই একটা কান্নার দমক বেরিয়ে আসতে চাইল ইন্দুমালার মুখ থেকে। সঙ্গে সঙ্গে মুখে আঁচল চাপা দিল সে। আরো একটু এগিয়ে যেতেই বিভৎস দৃশ্যটা নজরে এলো। নিজের চোখকে সে বিশ্বাস করাতে পারছে না।
পুঁটির চোখ দুটো খোলা, উল্টে সাদা হয়ে আছে, হাত পা শুকিয়ে গিয়েছে, মুখটা কালো কুচকুচে, আর পেট ফেটে ওটা কি বার হয়েছে? একটা মরা কাক না? ভালো করে দেখলো ইন্দুমালা। পেটের অর্ধেক বাইরে বেরিয়ে এসেছে একটা মৃত কাকের দেহ। কাকটা তখনও পুরো বার হতে পারেনি, যেন ওই কাকটা বার হতে গিয়েই পুটির ছোট্ট শরীরটা আর নিতে পারেনি। যন্ত্রণাতেই প্রাণ হারিয়েছে সে। পুটির মা পাগলের মতো চিৎকার করে কেঁদে চলেছে। কাঁদতে কাঁদতে সে ইন্দুমালাকে দেখে এবার তার দিকে ছুটে এলো। ও দিদি, ও দিদি, এ কি হলো গো আমার? আমার মেয়েটা মরে গেল। ওদিকে টেপার লবঙ্গ নেই দিদি। ওদের পেট ফেটে এমন কাক বের হয়েছে। কোন শয়তান আমাদের বুক খালি করে দিচ্ছে গো। আমাদের বাচ্চাগুলোর উপর বান মেরেছে, বান। এই গ্রামে শয়তানের নজর পড়েছে গো, শয়তানের নজর পড়েছে। কি বলল পুটির মা? বান মেরেছে? কথাটা শুনে ইন্দুমালার মাথা ভোঁ ভোঁ করতে থাকে। এখন কি হবে? তার মেয়ের অবস্থাও তো অনেকটা এইরকমই। কিন্তু এসব কেন হচ্ছে? বাচ্চাগুলো কার কি ক্ষতি করেছে? কি বা বান মারল? এই সমস্ত কথা ভাবতে ভাবতে ইন্দুমালার পা দুটো যেন সেইখানেই জমে গিয়েছে। পুটির মার প্রশ্নের সে কোনো জবাব দিতে পারে না, কারণ ততক্ষণে সে এক অন্য জগতে হারিয়ে গিয়েছে। যেন পুঁটিদের বাড়ি থেকে পাথরের মূর্তির মতো কখন যে বাড়িতে ফিরে এসেছে সেটা সে নিজেও জানে না। তার মনে এখন অন্য চিন্তা। তার মেয়ের পরিণতিটা ঠিক কি ঘটতে চলেছে সেটা সে নিজে চোখে দেখে এলো পুঁটির অবস্থার মধ্যে দিয়ে। তার মেয়ের হাতে এখন কত সময় আছে কে জানে। লক্ষ্মীও কি তবে পুঁটির মতোই পেট ফেটে মারা যাবে? এদিকে ব্রজকিশোর দোকানে বসে নানা রকম চিন্তা ভাবনা করছিল। এমন সময় তার দোকানের সামনে এসে একজন দাঁড়ায়। পাগলাটে গোছের লোক, পরনে ছেঁড়া ফাটা ময়লা বস্ত্র। সকলে ওকে ভিখারি ভেবে কিছু দিতে চাইলে সে খিঁচিয়ে উঠে বলে, কেন অত দয়া দেখানো লাগছে কেন? আমি কি কিছু চেয়েছি নাকি আমদানি বেশি হয়ে যাচ্ছে? ভিক্ষা দেবে, কাজ কাজ যা। ব্রজকিশোর কিন্তু খেয়ালই করেনি কখন থেকে লোকটা এক নজরে ওকে দেখছে। ব্রজকিশোর মুখ নিচু করে বসে কি সব লেখালেখি করছিল। একটা সময় হঠাৎ মুখ তুলে তাকাতেই দেখে দোকানের বাইরে থেকে পাগলাটে লোকটা এক নজরে তার দিকে তাকিয়ে আছে। প্রথমে সে বিশেষ একটা আমল দেয় না, মুখ নামিয়ে আবারও নিজের কাজ করে। লোকটাকে ব্রজকিশোর চেনে, পাশেই কোন এক গ্রামে থাকে নাকি। সকলে ওকে খ্যাপা বাবা বলে ডাকে। কিছুক্ষণ কাজ সেরে আবারও মুখ তুলতেই ব্রজকিশোর দেখে লোকটা তখনও ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। কি মনে হতেই সে উঠে এগিয়ে যায় দরজার দিকে। তবে সে কিছু বলার আগেই খ্যাপা বাবা খিঁচিয়ে উঠে বলে, বাড়িতে মেয়েটা মরতে বসেছে আর তুই এখানে ধান্দা করছিস? লজ্জা করে না? ব্রজকিশোরের পা আটকে যায়। এই লোকটা আজ অনেক দিন পর আবার বাজারে এলো, তাহলে এ জানলো কি করে তার মেয়ের শরীর খারাপ? আজ লোকটার চোখের দৃষ্টি যেন বড় গভীর। অন্যান্য দিনের মতো খ্যাপাটে ভাব নেই তাতে।
ব্রজকিশোর অত্যন্ত মার্জিত ভঙ্গিতে বলে, কি করব বাবা, মেয়েটার চিকিৎসার জন্য তো অর্থের প্রয়োজন, তাই আর কি। মূর্খ, সব চিকিৎসা অর্থ দিয়ে হয় না। অনেকটা ডাক্তার বুদ্ধি করলি, মেয়েকে কি সুস্থ করতে পারলি? কিছু চিকিৎসা ভালোবাসা দিয়েও হয়। ব্রজকিশোরের আরো এক প্রস্থ অবাক হওয়ার পালা। লোকটা এত কিছু কি করে জানে? আর লোকটা আজ এমন ভাবই বা করছে কেন? তাকে দেখে কিন্তু সত্যি আর খ্যাপাটে লোক বলা চলে না। আজ তার কথাবার্তা অত্যন্ত সংযত। ব্রজকিশোর কি বলবে বুঝে উঠতে না পেরে ফ্যালফ্যাল করে চেয়ে রইল কেবল। একই রকম গম্ভীরভাবে খ্যাপা বাবাই বলল, হাট খুঁড়ির নজরে লেগেছে, ও কোনো বাচ্চাকে বাঁচতে দেবে না। এমনিতেই সন্তানের চিন্তায় ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়েছিল ব্রজকিশোর। এখন সামনের লোকটার মুখে এইসব কথা শুনে সে আর নিজেকে সামলাতে পারল না। হতাশ ভঙ্গিতে বসে পড়ল মেঝের ওপর। খ্যাপা বাবা ততক্ষণে দোকানের ভেতরে এসে উঠেছে। সেও এবার ব্রজকিশোরের পাশে এসে বসল। আমি গ্রামে পা দিতেই একটা গন্ধ পেয়েছিলাম, তখন বুঝলাম গ্রামে কিছু অঘটন ঘটেছে। গ্রামের ভেতরের পথ ধরে ধীরে ধীরে কিছুটা এগোতেই চারপাশ থেকে মায়েদের বুক ফাটা আর্তনাদ শুনতে পেলাম। তখনই বুঝলাম আমার ধারণাই ঠিক। খানিক চুপ করে বসে থেকে কিছু একটা ভাবতে থাকলো খ্যাপা বাবা। ব্রজকিশোর ততক্ষণে বুঝে গিয়েছে, আর যাই হোক, এই লোকটা পাগল নয়। লোকটার চোখের দৃষ্টি আজ বড়ই উজ্জ্বল। আবারও বলল খ্যাপা বাবা, কয়েকদিন আগে তোর বাড়িতে বা বাড়ির আশেপাশে কেউ মাঙ্গনে নিতে এসেছিল? তখন তোর মেয়ে তার সাথে কি কোনো কথা বলেছে বা তার হাত থেকে কিছু জিনিস নিয়েছে? ব্রজকিশোর একটু ভাবে, তারপর বলে, আমি তো এত কিছু জানি না বাবা, সারাদিন দোকানে থাকি, গিন্নি হয়তো এর জবাব দিতে পারবে। শোন, যদি তেমন কাউকে পাস তবে গ্রামের লোকজন নিয়ে তাকে পাকড়াও কর, পারলে তাকে পুলিশের হাতে তুলে দে। সেই শয়তান হাটখুঁড়ি তোদের সর্বনাশের কারণ। এবার খ্যাপা বাবা তার ঝোলার ভেতর থেকে একটা মালা জাতীয় কিছু বার করে ব্রজকিশোরের হাতে দেয়। এটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যা, রাত বাড়ছে। আজকের রাতটা তোদের জন্য খুব একটা সুখদায়ক হবে না। ওটা মেয়ের গলায় পরিয়ে দিস। কথাটা বলেই খ্যাপা বাবা উঠে দাঁড়ায়। ব্রজকিশোরের মনের মধ্যে তখন তোলপাড় চলছে। এত নামি দামি ডাক্তার বদ্যি দেখালো, কেউ কিচ্ছুটি করতে পারল না। আর আজ কিনা এক তুলসীর মালা দিয়ে তার মেয়ের চিকিৎসা করতে হবে। ব্যাপারটাই কিছুতেই যেন তার যুক্তিবাদী মস্তিষ্ক সায় দিচ্ছিল না। খ্যাপা বাবা দরজার কাছে গিয়ে একবার ঘুরে চাইল। ব্রজকিশোরও চেয়েছে তার পানে। খানিক সেভাবেই চেয়ে থেকে খ্যাপা বাবা বলল, বিশ্বাস এবং ভালোবাসা, এর থেকে বড় ঔষধ আর কিছুই নেই। কথাটা মনে রাখিস। ব্রজকিশোরের কিছু জিজ্ঞেস করার ছিল হয়তো, কিন্তু খ্যাপা বাবা আর এক মুহূর্তও দাঁড়ায়নি। দোকান থেকে বেরিয়ে হনহন করে কোন পথে যে এগিয়ে গেল আর তা ঠাউর করতে পারল না ব্রজকিশোর। সেদিন আর দোকানে বসে থাকতে পারল না সে। আসন্ন বিপদ ইতিমধ্যেই তার মনের মধ্যে ঘণ্টা বাজাতে শুরু করে দিয়েছে। তাই তড়িঘড়ি দোকান বন্ধ করে সেও রওনা হলো বাড়ির পথে। আজকে ব্রজকিশোরের বাড়ির চারপাশে আধার যেন বেশি গাঢ়।
মনে হচ্ছে একটা বিশাল অন্ধকার একটু একটু করে জাঁকিয়ে বসছে। আজ আর কাক কিংবা শেয়াল ডাকছে না। এতদিন ধরে একটু একটু করে যে অমঙ্গলের বার্তা তারা দিয়েছে, আজ বোধহয় সেই ক্ষণ আগত। ইতিমধ্যেই বাড়ি ফিরেছে ব্রজকিশোর। ফিরতেই ইন্দুমালার কাছে গ্রামের বাকি বাচ্চাদের পরিণতি শোনে সে। ভয় শিউরে ওঠে তার হৃদয়। খ্যাপা বাবার করা সেই প্রশ্নটা এবার সে ইন্দুমালাকে করল। তার প্রশ্ন শুনে ইন্দুমালা কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকদিন আগে কুসুমবাই গ্রামে মাঙন নিতে এসেছিল। লক্ষ্মীকেও একটা লজেন্স দিয়েছিল। তারপর থেকেই তো। এটুকু বলেই থেমে গেল সে, যেন মনের মধ্যে কিছু একটা হিসেব মেলাতে পেরেছে। সঙ্গে সঙ্গে শক্ত করে চেপে ধরল স্বামীর হাত। হ্যাঁ গো, তাহলে কি কুসুমবাই? এই প্রশ্নের উত্তরে ব্রজকিশোর একটা অদ্ভুত প্রশ্ন করল। আচ্ছা ইন্দু, হাটকুড়ি মানে কি তুমি জানো? হঠাৎ হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো যে? জানো কিনা বলো। হ্যাঁ, যে সমস্ত মেয়ে মানুষদের সন্তান হয় না তাদের কি তো হাটকুড়ি বলে। এরপর ব্রজকিশোর খ্যাপা বাবার বলা কথাগুলো সব ইন্দুবালাকে বলল। সবটা শুনে চোখগুলো বড় বড় হয়ে গেল তার। বিস্মিত কণ্ঠে সে বলল, হ্যাঁ গো, কুসুমবাইয়ের তো কোনো সন্তান নেই। তার মানে ওই আমাদের সবার এত বড় সর্বনাশ করলো। তার মানে ওই হাটকুড়ির নজর লেগেছে বাচ্চাদের। এই ঈশ্বর, এই ছোট ছোট বাচ্চাগুলো ওর কি ক্ষতি করেছিল? আমি তো এসব কিছুতে বিশ্বাস করি না, কিন্তু ঘটনাগুলো যেভাবে ঘটছে তা দেখে বিশ্বাস না করে উপায় নেই। না হলে মানুষের পেট ফেটে কাক বেরোবে কেন? এমন ঘটনা তো কোশমিন কালেও শুনিনি। এবার একটা ব্যাগের ভেতর থেকে খ্যাপা বাবার দেওয়া সেই মালাটা বার করে ব্রজকিশোর ইন্দুমালার হাতে দেয়। এইটা খ্যাপা বাবা দিয়েছে, তুমি এটা মেয়ের গলায় পরিয়ে দাও। আর আজকের রাতটা উনি আমাদেরকে সাবধানে থাকতে বলেছেন। দেখি কাল সকালে উঠে গ্রামের লোকজন কি বলে। এই কুসুমবাইয়ের একটা ব্যবস্থা করতে হবে। ইন্দুমালা বিনা বাক্য ব্যয়ে ব্রজকিশোরের হাত থেকে মালাটা নিয়ে একবার মাথায় ঠেকালো। তারপর উঠে গিয়ে পরিয়ে দিল ঘুমন্ত লক্ষ্মীর গলায়। আজ মেয়েটার শরীর আরো খারাপ। আজ স্পষ্ট বোঝা যাচ্ছে তার পেটের মধ্যে সত্যি কিছু একটা নড়াচড়া করছে যেন। রাত ক্রমে বাড়ল। আজ ব্রজকিশোর আর ইন্দুমালা লক্ষ্মীকে মাঝখানে নিয়ে শুয়েছে। দুজনেই শুয়ে রয়েছে তটস্থ হয়ে। মাঝে মাঝে মেয়ের গায়ে হাত দিয়ে দেখে নিচ্ছে মেয়ে ঠিক আছে কিনা। মেয়েটা ঘুমোচ্ছে বেঘোরে। মা বাবা জেগে থাকতে থাকতে কখন যেন দুজনেই একই সাথে ঘুমিয়ে পড়ল। তাদের ঘুম ভাঙল বাইরের প্রবল ঝড়ের শব্দে। ঘুম ভাঙতেই হকচকিয়ে উঠে বসল দুজনে। বিছানায় তাদের মেয়ে নেই। ঘরের দরজা খোলা, আর সেখান থেকেই প্রবল ঝোড়ো বাতাস হু হু করে ঘরে ঢুকছে। আমাদের মেয়ে কই? লক্ষ্মী কোথায়? সে কি মারে? কোথায় গেলি মা? লক্ষ্মী মা আমার, কোথায় গেলি মা? দুজনেই তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠে দরজার সামনে এসে দাঁড়ালো। বাইরে তখন পাগলা হাওয়ার ঘূর্ণি গোটা বাড়িটাকেই যেন সঙ্গে করে নিয়ে যেতে চায়। সামনের গাছপালাগুলো সেই হাওয়ার দাপটে পাগলের মতো মাথা তোলাচ্ছে। শো শো আওয়াজটা স্পষ্ট শোনা যায়। কিন্তু দরজার কাছে গিয়ে এসব দেখে নয়, বরং অন্য আরো কিছু দেখে আটকে গিয়েছে ব্রজকিশোর আর ইন্দুমালা। চৌকাঠ পেরোনোর সাথে সাথে তাদের নড়াচড়ার ক্ষমতা এক মুহূর্তে হরণ করে নিয়েছে কোনো এক অদৃশ্য শক্তি। তাদেরকে একরকম পাথরের মূর্তি বানিয়ে দিয়েছে যেন। চিৎকারটুকুও করতে পারছে না।
কেবল দেখে চলা ছাড়া এখন আর তাদের কিছুই করার নেই। ওই প্রচণ্ড ঝড়ের মধ্যে তাদের মেয়ে লক্ষ্মী উঠোনের মাঝখানে দাঁড়িয়ে, যেন নিজের মধ্যে নেই সে, তাকে কেউ সম্মোহিত করে রেখেছে। আর তার হাত কয়েক তফাতে দাঁড়িয়ে আছে একটা কালো ধোঁয়াটে অবয়ব। কেবল তার লাল জ্বলন্ত চোখগুলো দেখা যায়। এবার ওই ঝড়ের মধ্যেই চারপাশের অন্ধকার থেকে হাজারো কাক উঠতে আরম্ভ করলো। তারপর ওই ধোঁয়াটে অবয়বের ইশারায় বাড়ির চারপাশে কয়েক চক্কর খেয়ে কাকগুলো ছো মেরে ধেয়ে আসতে লাগলো লক্ষ্মীর দিকে। আজ রাতে ওই রাক্ষসে প্রাণীগুলোর খাদ্যে পরিণত হতে চলেছে ছোট্ট মেয়ে লক্ষ্মী। ওই হাজারো কাকের দল এবার একেবারে নেমে এলো লক্ষ্মীর কাছাকাছি। লক্ষ্মীকে ঘিরে এক পাক ঘুরে কাকগুলো এবার ঝাঁপিয়ে পড়ল লক্ষ্মীর ওপর। কিন্তু লক্ষ্মীর শরীর পর্যন্ত পৌঁছানোর আগে একটা অদৃশ্য কোনো বলয়ে ধাক্কা খেয়ে ছিটকে ছিটকে পড়তে লাগলো তারা। দেখা যাচ্ছে লক্ষ্মীর গলার মালাটা ইতিমধ্যেই দপদপ করে জ্বলে উঠেছে। নীলচে আলোর একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সেটা থেকে। আর সেটাই যেন অদৃশ্য এক বৃত্তের বলয় তৈরি করেছে লক্ষ্মীর শরীরের চারিদিকে। একে একে বাড়ির উঠোনটা মৃত কাকের দেহতে ছেয়ে গেল। এবার আধার থেকে বেরিয়ে এলো সেই ধোঁয়াটে অবয়ব। ভয়ানক তার রূপ, নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কোনো নরপিশাচ। কালো কুচকুচে শরীর, লম্বা লম্বা হাত পা, মাথায় দড়ি দড়ি চুলগুলো প্রবল হাওয়ার দাপটে উঠছে। আগুনের ভাঁটার মতো জ্বলছে তার দুই চোখ। তার লক্ষ্য এখন লক্ষ্মী। একটু আগে কাকগুলো তার আদেশে যে কাজটা করতে পারল না, এবার সেই কাজটা করতে উদ্যত হলো সে। লক্ষ্মীর সামনে এসে তার সরু সরু হাত দিয়ে লক্ষ্মীর গলা চিপে শূন্যে তুলে ধরল। অপর হাত দিয়ে এক টানে ছিঁড়ে ফেলল লক্ষ্মীর গলার সেই তুলসীর মালা। ওদিকে লক্ষ্মীর বাবা মা পাথরের মূর্তির মতো সবটা দেখছে। তাদের মেয়েকে বাঁচানোর মতো কোনো শক্তি তাদের মধ্যে নেই। কেবল তাদের দুই চোখ বেয়ে অঝোর ধারায় ঝরছে জল। আর বুঝি তাদের মেয়েটাকে বাঁচানো গেল না। পিশাচ এক মুহূর্ত মেয়েটাকে ধরে রেখে শূন্য থেকেই প্রবল বেগে নামিয়ে মাটিতে আছাড় মারতেই যাবে। এমন সময় কোথা থেকে কি একটা যেন ধেয়ে এসে ছো মেরে পিশাচের হাত থেকে ছিনিয়ে নিল লক্ষ্মীকে। মুহূর্তের মধ্যে এক প্রবল উজ্জ্বল আলোর জ্যোতিতে ভরে গেল বাড়ির উঠোনটা। সেই আলোর জ্যোতি এতই বেশি যে চোখ ঝলসে যায়। দেখতে দেখতে সেই আলো পিশাচের ওই ধোঁয়াটে শরীরটাকে একটু একটু করে গ্রাস করতে থাকলো। সঙ্গে সঙ্গে শোনা গেল একটা আকাশ ফাটা চিৎকার। পরক্ষণেই একটা কালো ধোঁয়া ঝড়টাকে সঙ্গে নিয়ে ব্রজকিশোরের ভিটে ছেড়ে দূরে কোথাও যেন চলে গেল। সেই প্রবল আলোর জ্যোতির মধ্যে ধীরে ধীরে চোখ সয়ে যেতেই ব্রজকিশোর আর ইন্দুমালা দেখল তাদের ছোট্ট মেয়ে লক্ষ্মীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তাদের হরিহর কাকা। তার চোখে মুখে অপরিসীম ভালোবাসা আর স্নেহের অভিব্যক্তি। এক দৃষ্টে সে চেয়ে আছে লক্ষ্মীর দুর্বল শরীরটার পানে। এবার ধীরে ধীরে এক হাত তুলে লক্ষ্মীর পেটে বোলাতে থাকল। আর সঙ্গে সঙ্গে দেখা গেল লক্ষ্মীর ফুলে ফেপে ওঠা পেটটা একটু একটু করে স্বাভাবিক হয়ে যাচ্ছে। ব্রজকিশোর আর ইন্দুমালাও ততক্ষণে নিজেদের স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। তারা ছুটে এলো উঠোনের ওপর। কিন্তু এ কি? কোথায় সেই সাদা আলোর জ্যোতি? কোথায় বা তাদের হরি কাকা?
ততক্ষণে ভালোবাসার সেই উজ্জ্বল জ্যোতি অমঙ্গলের সমস্ত অন্ধকারকে গিলে খেয়ে চিরতরে মুক্তি পেয়েছে। পরের দিন সকাল হতেই ব্রজকিশোর গায়ের বেশ কিছু লোকজনকে সঙ্গে নিয়ে পৌঁছায় কুসুমবাইয়ের বাড়ি। কিন্তু সেখানে গিয়ে আরও এক ভয়ানক দৃশ্য তারা দেখে। কুসুমবাইয়ের ঘরের ভেতর রক্তে ভেসে যাচ্ছে, আর তারই মধ্যে পড়ে রয়েছে কুসুমবাইয়ের বীভৎস মৃতদেহটা। কেউ যেন অত্যন্ত নিষ্ঠুরভাবে তার ঘাড়টাকে মোটকে পিছন দিকে ঘুরিয়ে দিয়েছে। তারা আরও দেখল ঘরের মধ্যে পড়ে আছে কালা জাদুর বিভিন্ন সামগ্রী। সবাই যখন অবাক বিস্ময়ে এসব দেখছে, তখনই বাইরে থেকে শোনা গেল খ্যাপা বাবার কণ্ঠ। শয়তানের নিজের কোনো সন্তান ছিল না, তাই অন্যের মাতৃত্বের প্রতি তার হিংসা হতো, আর সেই হিংসায় বুকের মধ্যে একটু একটু করে জমিয়ে জমিয়ে একরকম শয়তানে পরিণত হয়েছিল সে। তাই তো সেই দিন সবার বাড়িতে গিয়ে গিয়ে বাচ্চাদের মাথার চুল আর গায়ের ময়লা নিয়ে এসে ওদের উপর পিশাচ চালনা করেছিল। সেই পিশাচ একে একে সবাইকে মারলেও শেষ পর্যন্ত পিশাচ তার কাজ সম্পন্ন করতে পারে না। আর তাই এই হারামজাদি হাটখড়ির জাগ্রত করা পিশাচ ওকেই মেরে রেখে দিয়ে যায়। এর 2 দিন পর গ্রামের লোকেরা বাগানের মধ্যে সেই কুয়ো থেকে জল আনতে গিয়ে দেখতে পায় সেখানে পচা গলা একটা লাশ ভেসে আছে। চোখের মনি সাদা হয়ে গিয়েছে, শরীর ফুলে ফেঁপে উঠেছে। তবে দেহ ওপরে তুলে আনতেই চিনতে কারো বাকি থাকে না। ভালো মানুষ বলে হরিহরকে গ্রামের সকলেই চিনত কিনা